আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কানাডাতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য জিসিকি অ্যাকাউন্টে লগ ইন করার পরে কিভাবে কোয়েশ্চেনারিগুলো চেক আউট করতে হয়। কারণ এই কোয়েশ্চেনারিগুলো চেক আউট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোয়েশ্চেনারিগুলো যদি ধরতে বা আনসার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে ফর্মগুলো চেঞ্জ হয়ে যায়। যার কারণে এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনি আপনার প্রশ্নগুলো কিভাবে ধরবেন এবং সেটা কিভাবে আনসার করবেন, এটার উপরে নির্ভর করে ফর্মগুলো বের হয়। তো ওই ফর্মগুলো ওয়ার্ক পারমিটের সাথে রিলেটেড কিনা সেটা তখন আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করে দিই। জিসিকি লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে অ্যাপ্লাই টু কাম টু কানাডা। এখানে আপনি ক্লিক করার পরে তখন এরকম ঘর আসবে। আপনার যদি পার্সোনাল রেফারেন্স কোড থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে এন্টার করবেন। আদারওয়াইজ আপনি এখানে যাবেন আই ডু নট হ্যাভ এ পার্সোনাল রেফারেন্স কোড। সেক্ষেত্রে ডিটারমাইন ইউর এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন। তো আপনাকে এখানে আসতে হবে, যেহেতু আমরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব, বিধায় আমাদের ভিজিটর ভিসা, স্টাডি অর ওয়ার্ক পারমিট এখানে আসতে হবে। এখানে আসার পরে আমাদের এরকম একটা বক্স আসবে, যেখানে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উপর বেস করে আনসার করতে হবে। যেমন হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডা। অবশ্যই আমরা কাজের জন্য আর কি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবো, সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ধরলাম। হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা? মোর দ্যান 6 months। সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য অন অফ ইয়োর পাসপোর্ট। কোন দেশি পাসপোর্ট সোজা কথা, তো সেটা বাংলাদেশি পাসপোর্ট, আমরা বাংলাদেশি গেলাম। সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের ওয়ার্ক পারমিটটা আমরা মূলত এআইপিপির আন্ডারে করব, যার কারণে এখানে এরকম কোনো ক্যাটাগরি আসলে আমরা এআইপিপিটাকে সিলেক্ট করব। কারণ এই ওয়ার্ক পারমিটটা আবেদন করছি হচ্ছে আন্ডার এআইপিপি। তো সেক্ষেত্রে আমরা যখন আসবে তখন এটা দেখবো আর কি। যাই হোক, তাহলে হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি, টেরিটরি অফ রেসিডেন্স? বাংলাদেশ। এখানে বিষয়টা হচ্ছে যে আমি বাংলাদেশি হতে পারি, কিন্তু আমি যদি সৌদি আরবে থেকে থাকি বা আমি যদি দুবাই থেকে থাকি, এক্ষেত্রে রেসিডেন্সশিপটা হবে আপনি বর্তমানে যেখানে আসেন বা যেখান থেকে আপনি এটা আবেদন করছেন। আপনি বাংলাদেশি হবার পরেও আপনি যদি মালয়েশিয়াতে থাকেন এবং মালয়েশিয়াতে থেকে প্রসেসটা করেন, এখানে মালয়েশিয়া হবে সে তখন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ কানাডিয়ান? না, আমার কোনো কানাডিয়ান ফ্যামিলি মেম্বার নাই। হোয়াট ইজ এ ডেট অফ বার্থ? আমরা দামি ভিডিওর জন্য সেক্ষেত্রে আমরা করি তাহলে 1990। আমরা 90 সালের 1 জানুয়ারির একটা ডেট অফ বার্থ ধরে এটাকে প্রসেস করব। ওকে, নেক্সটে যাই। আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস? নো। I have a job offer and my employer gave me an offer employment number. Yes, এআইপিপির আন্ডারে জব অফার থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি, এবং এমপ্লয়মেন্ট নাম্বারও থাকবে, সেজন্য আমরা এটাকে ইয়েস দিব। এটাতে নো দিলে আর ফার্দার আগাবে না। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইউর জব অফার? অ্যাট লিস্ট 1 year। অ্যাট লিস্ট 1 year, বাট এটা 2 বছর হয়ে থাকে, 2 বছরের ওয়ার্ক পারমিট। আচ্ছা, এটা আপনারা দেখে নিন। ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক ইন অন অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ? দিস ইজ এ স্পেশাল ক্যাটাগরি, সো আমরা এর মধ্যে পড়ি না, আমরা এটাতে নো দিয়ে দিব। তারপরে উইল ইউ বি কামিং টু কানাডা আন্ডার অ্যাক্টিভ পাবলিক পলিসি অর স্পেশাল মেজার অ্যানাউন্স বাই আরসিসি? নো। আর ইউ স্পাউস অর কমন ল পার্টনার অর ডিপেন্ডেন্ট চাইল্ড? নো। হ্যাভ ইউ রিসেন্টলি গ্রাজুয়েটেড ফ্রম এ পার্টিসিপেটিং কানাডিয়ান পোস্ট সেক্রেটারি? নো। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস? ইয়েস, ম্যারিড হলে ম্যারিড, আপনি আনম্যারিড হলে আনম্যারিড। আমি নিজেই বিবাহিত, স্বাভাবিকভাবেই ম্যারিডই দিব। হোয়াট ইজ ইউর প্রভিন্স অফ ডেস্টিনেশন? আমি আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড আর ল্যাব্রাডরি, সো আমি সেটাকেই ধরছি। ইউর রেজাল্ট
এইটুকুন কোয়েশ্চেনারি ফিনিশ করার পরে ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ইউ মে বি এলিজিবল টু কাম টু কানাডা অ্যাজ এ ফরেন ওয়ার্কার। সো ওকে ফাইন, তাহলে আমরা আগেই দেখি কী বলে। ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট, ওকে। Do you have a valid work permit or study permit and need a visa to return Canada? No, এখানে হচ্ছে যে যারা ওয়ার্ক পারমিট ছিল, বাংলাদেশে এসেছে যে কোনো কারণে, আবার তাদেরকে দরকার, তখন তাদের এটা লাগবে। এনিওয়ে আমাদের এটা নো হবে, আমরা নো দিলাম। What type of work permit do you want to apply for? এআইপিপিতে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় সেটা হচ্ছে এ ওয়ার্ক পারমিট উইথ এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সেমশন। মানে এই প্রোগ্রামের জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে বিষয়টা আমরা যেটাকে জানি এলএমআইএ, এটার দরকার হয় না। তো এটা এক্সেমশন আর কি, এখানে আমরা এটাকেই ধরবো। যারা এআইপিপির আন্ডারে ওয়ার্ক পারমিট আবেদন করবেন তাদেরকে এটাই ধরতে হবে। আর ইউ অ্যাকম্পাইং এ ফ্যামিলি মেম্বার দ্যাট হ্যাজ এ স্ট্যাটাস ইন কানাডা অর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভড টু কাম টু কানাডা? নো। হ্যাভ ইউ এভার কমিটেড, বিন অ্যারেস্টেড অর বিন চার্জড? আপনার কখনো মামলা মোকদ্দমা ছিল কিনা, আপনি কোনো গিলটি কিনা এটার জন্য। তো স্বাভাবিকভাবে আপনি ইয়েস দিলে বুঝতেই পারছেন কী হতে পারে, এটাকে নো দিতে হবে। এবং এটার উপর বেস করে ডেফিনেটলি ইউ উইল হ্যাভ এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। একটা সময় ওরা এটাও চাইবে, এই জন্য আপনি এখানে নো দিচ্ছেন। আপনি নো দিলেন বাট ইউ হ্যাভ পুলিশ কেস, ডেফিনেটলি আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেখাইতে পারবেন না, সেক্ষেত্রে প্রবলেম হবে। তো যার ক্ষেত্রে যেটা হয় সে সেটাই দেবে। আমি নো দিয়েছি বিকজ বুঝতে পেরেছেন এটাই হবে, ওরা এটাই আশা করে। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান আইআরসিসি অথরাইজ প্যানেল ফিজিশিয়ান? মানে মেডিকেল এক্সামটা আর কি। এখানে একটা বিষয় হচ্ছে আপনি চাইলে এটা ইয়েসও দিতে পারেন, চাইলে এটা নো দিতে পারেন। তবে আপনি ওয়ার্ক পারমিট যখন আপনি এআইপিপি থেকে রেফারেল লেটারটা পেয়ে গিয়েছেন, আপনার উচিত হবে আপনি আপফ্রন্ট মেডিকেল করা। মেডিকেল করার জন্য প্যানেল ফিজিশিয়ানের লিস্ট আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে এই প্রশ্নের এখানে আসবেন, হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান আইআরসিসি অথরাইজ প্যানেল ফিজিশিয়ান ডক্টর? হ্যাঁ, এখানে আপনি ইয়েসও দিতে পারেন, নোও দিতে পারেন। এখানে যদি আপনার মেডিকেল করা থাকে, 1 বছরের মধ্যে যদি আপনার কোনো কারণে মেডিকেল করা থাকে, ফর এক্সাম্পল আপনি ভিজিটর ভিসার জন্য আবেদন করেছিলেন, সে সময় আপনি মেডিকেল এক্সাম দিয়েছিলেন, যদি এটা 1 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি মেডিকেল করে না থাকেন, যদি আপনাকে নো দেন, স্টিল এটা ওকে, নো প্রবলেম। কিন্তু সমস্যাটা যেটা হবে, এই অ্যাসেসমেন্টটা করতে আপনার একটু সময় লেগে যাবে, কারণ ওরা যদি মনে করে আপনাকে মেডিকেল করতে হবে, সেক্ষেত্রে আপনি মেডিকেল করতে কিছুটা সময় লাগবে। ওরা আপনাকে লেটার পাঠাবে, আপনি সেই লেটারটা নিয়ে পরবর্তীতে আবার মেডিকেল করার জন্য যে প্যানেল ফিজিশিয়ান আছে বাংলাদেশে, তাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট লাগতেও পারে, নাও পারে, জানি না কী সিচুয়েশান বর্তমানে আছে। সো সেই সিচুয়েশানটার উপরে নির্ভর করে আপনার মেডিকেলটা দেরি হতে পারে, আবার না হতে পারে। আপনি মেডিকেলটা করার পরে তখন আবার ওদেরকে রিসিপ্টটা আপলোড করবেন, তখন ওদের যে ফিজিশিয়ান তাদের কাছ থেকে রিপোর্টটা নেবে। রিপোর্টটা আপনাকে দিতেও পারে, নাও পারে। এটা ডিরেক্টলি আইআরসিসিকে ওরা ইমেইল করে দেয় ওদের সিস্টেমে। তখন আইআরসিসি এই জিনিসটা পাওয়ার পরে ফার্দার প্রসেসটা শুরু করে। এখন আপনার যদি করা থাকে তাহলে জিনিসটা আপনি ইয়েস দিয়ে দিলেন, রিসিপ্ট আপলোড করে দিলেন, ইনস্ট্যান্টলি ওরা এটাকে পেয়ে প্রসেসটা শুরু করে দেবে। আদারওয়াইজ আপনার এখানে দেরি হবে। তো আপনি প্যানেল ফিজিশিয়ান যেভাবে পাবেন, ওয়েবসাইটে গিয়ে এই আপনার কানাডার আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে আপনি লিখবেন যে সিলেক্টেড কান্ট্রি অর টেরিটরি, বাংলাদেশ থেকে আপনি প্যানেল ফিজিশিয়ান খুঁজবেন, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি গোতে গেলে দেখাবে যে বর্তমানে আইআরসিসির মনোনীত প্যানেল ফিজিশিয়ান কয়টা, আপনি এখানে দেখতে পারবেন যে ঢাকা সিটিতেই আছে, একটা আছে হচ্ছে মাহমুদা আক্তার, এখানে ডিটেলস অ্যাড্রেস আছে, দেখবেন 6 জন মেবি 6টা প্যানেল ফিজিশিয়ান আছে। তো ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে এই ওহাব মেডিকেলে যায়। তবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, ওহাব মেডিকেলে
গেলে কিছুটা সময় নেবে, মিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে 4-5 দিন, 6 দিন, 1 উইক সময় লাগতে পারে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি হব মেডিকেলে প্রথমে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওরা বলছে যে স্টিল উই আর বিজি এভরি ডে, রাইট নাও নেক্সট 1 উইক উই ডোন্ট হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট ফর ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম আফটার 1 উইক। তো আমি জিনিসটা যেহেতু আমার দ্রুত দরকার ছিল, আমি কি করব, সেক্ষেত্রে প্রত্যেকটাতে আমি যোগাযোগ করলাম, সবগুলোতেই ফোন দিয়ে দিয়ে দেখলাম ফাইনালি এই যেইটাতে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসের যেটা, এখানে আমি ফোন দিলাম। তখন ওদের ওখানে একটু ওরা রাশে ছিল না। তখন ওরা বলে যে ইয়েস ইউ ক্যান কাম এনি ডে, নো প্রবলেম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম টুডে অলসো। আমি সম্ভবত 12টার দিকে ফোন দিয়েছিলাম। তখন ওরা এই কথাটা বলার পরে, যেহেতু আমি আমার ফ্যামিলি সহ গিয়েছিলাম, তো নেক্সট ডেতে আমি গিয়েছিলাম অন স্পটে, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়নি। ওরা বলেছিল অ্যাট এনি টাইম ইউ ক্যান কাম উইদিন তাদের মানে তারা যে সময়টা অপারেশন করে, সেই সার্ভিস দেয় সেই সময়টা আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি এটা নিয়ে একটা ভিডিও করার প্ল্যান আছে, তখন দেখতে পারবেন। এনিওয়ে, এখান থেকে আপনারা যে কোনো একটাতে গিয়ে কথা বলে যেতে পারেন, প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে যাই। যে আমি ধরে নিলাম আপনি মেডিকেল দিবেন, মেডিকেল দিয়েই এটা করলে ভালো হয়, আপনার সময় বাঁচবে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর আ ফ্যামিলি মেম্বার? ইয়েস, আমার যেহেতু ফ্যামিলি বাচ্চা আছে, আমি এটা ইয়েসই দিব। একটা ফ্যামিলি মেম্বার, ও আচ্ছা, এবং এখানে বলেই দিয়েছে, দেখেন যে ফ্যামিলি মেম্বার যেহেতু ম্যারিড দিয়েছেন, ওরা বলেই দিয়েছে ইফ ইউ আর সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার, প্লিজ স্টার্ট উইথ ইউর স্পাউস অর কমন ল পার্টনার। বাংলাদেশে কমন ল পার্টনার নাই, স্বাভাবিকভাবেই স্পাউসেরই দেবেন। এখানে ওরা বলছে যে আপনার যদি একজনের বেশি ফ্যামিলি মেম্বার থাকে, ওয়াইফও ফ্যামিলি মেম্বার, ওরা বলছে যে আপনি আপনার স্পাউসকে প্রথমে দেন। যদি মানে ওয়াইফ যদি আবেদন করে তাহলে হাজব্যান্ডকে আগে দেবে, আর যদি হাজব্যান্ড মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে তাহলে ওয়াইফকে আগে দেবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মেইন অ্যাপ্লিকেন্ট, আমি আমার ওয়াইফের ইনফরমেশন আগে দিব, পরে বাচ্চাটা দিব। তো তাহলে যাই। হোয়াট কান্ট্রি ডাজ ইউর ফ্যামিলি মেম্বার লাইভ ইন? বাংলাদেশ। হোয়াট কান্ট্রি ইস্যুড ফ্যামিলি মেম্বার পাসপোর্ট? বাংলাদেশ। আপনি যদি অন্য কোনো দেশের মেয়েকে বিয়ে করে থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই দেশের পাসপোর্টই হবে। Is your family member permanent resident? No. Your family member current marital status? What is your family member? Married, yes. Family member date of birth ধরেই নিলাম। ওকে, 1992, ঠিক আছে, 1 জানুয়ারি ধরে নিলাম। মানে এটা হচ্ছে এমনিতেই জাস্ট দিতে হবে, তাই দিচ্ছি। ওয়ার উইল ইউর ফ্যামিলি মেম্বার স্টে ইন কানাডা? ডেফিনেটলি উইথ মি, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে। Family member, why is your family member visiting to Canada for open work permit? এআইপি ব্র্যান্ডারে রেফারেল লেটার থাকলে মেইন অ্যাপ্লিকেন্টের, সেক্ষেত্রে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবে। এটার জন্য ওপেন ওয়ার্ক পারমিটই আমরা সিলেক্ট করব। হ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার এভার কমিটেড বিন অ্যারেস্টেড? নো। Has your family member had a medical exam? Yes. Has your family member given their fingerprints or photo? No. There are fees associated with your family member application. Yes, I will pay for their application fees, definitely. Do you want to submit an application for another family member? এখন বলছে যে another family member, dependent children, আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন ইয়েস, একটা বাচ্চা আছে। পরবর্তীতে যখন লাইভ ইন বাংলাদেশ,
বাংলাদেশ no. Current marital status, never married, single, because my child is unmarried. Date of birth, say Luxembourg 2015 সাল 15/1/1 Newfoundland Labrador. Yes, my child will be staying with us. এখানে বলছে যে সে ধরুন আপনার কোনো বাচ্চা যদি আপনি কি বলে এটাকে যে আমাদের ভাষায় যেটাকে বলে যদি কোনো বাচ্চাকে পালক নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই বাচ্চার আদালতের রায় অনুযায়ী আপনার কাস্টডিতে আছে কিনা এরকম। এখানে বাচ্চার ক্ষেত্রে বাবা হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট, সে ওয়ার্ক পারমিট পাবে, আর স্পাউস মা বাচ্চার মা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট পাবে। মেইন অ্যাপ্লিক্যান্ট হচ্ছে হাজব্যান্ড, আই মিন আমি, সো আমি হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট, আমার ওয়াইফ হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট পাবে, আর বাচ্চা হচ্ছে পাবে হচ্ছে ভিজিট অল আদার টাইপস। এখানে অনেকগুলো ব্যাপার আছে দেখেন, ভিজিট নো, বাচ্চা ভিজিট ট্যুরিজম করতে যাচ্ছে না। তারপরে লেস দেন 6 মান্থ স্টাডিজ নো, এটা না। স্টাডি মোর দ্যান 6 মান্থ না, এটা স্টাডির ক্ষেত্রে হলে তখন ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাটাগরি। আপনি ওয়েবসাইটে ঘাটলে দেখবেন যে এই ধরনের কেসে হবে হচ্ছে ভিজিট অল আদার টাইপস বাচ্চার ক্ষেত্রে, এবং গিয়ে বাচ্চাকে আপনি স্কুলে পড়াতে পারবেন, নো প্রবলেম, সেটা কোনো ইস্যু না। বাবা মা ওয়ার্ক পারমিট থাকবে, আর ডিপেন্ডেন্ট চিলড্রেন তারা সবাই স্কুলে ভর্তি হতে পারবে, কোনো প্রবলেম হবে না। ডাজ ইউর ফ্যামিলি মেম্বার ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ফর ভিসা? নো, আমার বাবা মার জন্য আমি অ্যাপ্লিকেশন করব ভবিষ্যতে, আমার বাচ্চাকে তার দাদা দাদির জন্য করতে হবে না। হ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার, ইনশাল্লাহ। হ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার কমিটেড বিন অ্যারেস্টেড? নো। Family had medical exam? Yes. Yes, I will pay their fees. এখানে হলো বিষয়, কারো যদি 2টা বাচ্চা থাকে তাহলে এখানে আপনি আবার ইএস দিয়ে আবার প্রশ্নগুলো শুরু করবেন, আবার 2-3টা যাই থাকুক, এরপরে একজনের জন্য কোয়েশনারি শেষ করে এই প্রশ্নটা আবার আসবে, আপনি কি আরও একটা ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে চান? আপনি যতগুলো বাচ্চা ততবার ইএস দিয়ে শেষ করবেন। সেক্ষেত্রে আমি নো দিচ্ছি, মানে আমি এটা এখানে শেষ করছি, কারণ ইনফরমেশন সেম হবে, এই জন্য একটা বাচ্চার দিয়ে দেখালাম যেটা কিভাবে হবে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। বলছে আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন? নো, আই এম নট গিভিং অ্যাক্সেস টু এনিওয়ান। তারপর 7 ইয়ার্স, মানে মেইন অ্যাপ্লিকেন্টকে জিজ্ঞেস করছে যে আপনি কি কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন? আমি দেইনি, বিধায় আমি নো দিলাম। আপনি কি আপনার ইয়েতে ফি দেবেন? ইয়েস, আই উইল বি পেইং। স্পেশাল ক্যাটাগরি হলে ফি লাগবে না, তার জন্য ডকুমেন্টস লাগবে, আমাদেরকে যেহেতু ফি দিতে হবে তাই স্বীকার করতে হবে। ইয়েস। আর ইউ এবল টু মেক এ ডিজিটাল কপি? ইয়েস, এটা তো অবশ্যই, কারণ প্রত্যেকটা কপি আপনাকে স্ক্যান করেই দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে স্ক্যানার থাকতেই হবে, না হলে অন্য কারো কাছ থেকে স্ক্যান করে এনে আপলোড করবেন। ডেফিনেটলি এটাকে আপনাকে অনলাইনে পেমেন্ট দিতে হবে, আইদার বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারেন অথবা কানাডিয়ান কারো হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ফ্যামিলি মেম্বারের বাংলাদেশ থেকে যেহেতু মোর দ্যান $300 বেশি ভার্চুয়ালি পেমেন্ট দেওয়া যায় না, আমি আমার কাজিনের হেল্প নিয়েছিলাম, সে কানাডাতেই থাকে,
তার কার্ড ইউজ করে আমি আমার ফিজগুলো পেমেন্ট দিয়েছিলাম। এনিওয়ে, এখানে যে কোয়েশ্চেনারিগুলো এত সময় আমরা ধরেছি, আনসার করেছিলাম, সেটা রিভিউ করতে বলতেছে। হোয়াট এভার যা যা প্রশ্ন এসেছিল আমরা যেটা ধরেছি এগুলোকে ভালো করে রিভিউ করেন। রিভিউ করে প্রশ্নগুলো যদি এমন হয় যে কোনো একটা প্রশ্ন আপনার আনসার করতে ভুল হয়েছে, সেক্ষেত্রে সে ধরুন আপনি হোয়াট কান্ট্রি ডাজ ইউর ফ্যামিলি মেম্বার লাইভ ইন, আপনি এখানে ক্লিক করলে আপনি এই আনসারটাকে নতুন করে দিতে পারবেন, আই মিন কারেকশান করে আবার সাবমিট করতে পারবেন। সবগুলো এভাবে ভালো করে চেক করবেন। ভালো করে চেক করার পরে তখন কন্টিনিউতে দিয়ে দেন। কন্টিনিউ দিয়ে দিলে এরপরে আসছে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নিন, বিশেষ করে ফটোর ক্ষেত্রে এবং ফিসের ক্ষেত্রে। কন্টিনিউ দিয়ে দিলে তখন মূলত ইউর ডকুমেন্ট চেকলিস্ট, ফাইনালি আমরা চলে আসছি যে আমাদের অ্যাকাউন্টে কি কি ইনফরমেশন, কি কি ফর্ম আমাদের লাগবে সবগুলো এখানে আছে। দেখেন, এটা হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট। মেইন অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে এখানে এটা ফর্ম, এখানে আপনি ক্লিক করলেই এখানে ডাউনলোড হয়ে যাবে ওই ফর্মটা। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা তো জানেনই যে এটা ওপেন হবে না, সেক্ষেত্রে আপনাকে অ্যাডোবি রিডার ডিসি যেটা, সেটাকে আপনাকে কম্পিউটার ইনস্টল থাকতে হবে, তারপর ওটার মাধ্যমে ওপেন হবে। ওপেন হইলে তখন আশা করি এই ফর্মগুলো আমি ওয়ান বাই ওয়ান কীভাবে ফিল আপ করে পুরো প্রসেসটা আমি ফর্ম ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ। তাহলে এখানে একটা ফর্ম আছে, তারপরে হচ্ছে লেটার ফ্রম কারেন্ট এমপ্লয়ার, পাসপোর্ট, এখানে ইউজ অফ ফ্যামিলি মেম্বার রিপ্রেজেন্টেটিভ অর ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এটা ম্যান্ডেটরি ফিল্ড। রেজিউমে, ম্যারেজ সার্টিফিকেট, যেহেতু আমি বিবাহিত ধরেছিলাম, সিলেক্ট করেছিলাম, এই জন্য ম্যারেজ সার্টিফিকেট আসছে। যদি ওখানে অবিবাহিত দেখাইতাম তাহলে এটা আসতো না। ডিজিটাল ফটো লাগবে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সিন্স এটা একটা ওয়ার্ক পারমিট, তো আপনার এআইপিপিটা হচ্ছে ম্যানেজারিয়াল পোস্ট, আপনার পূর্ব অভিজ্ঞতা অবশ্যই আছে, সেইখান থেকে এই ডকুমেন্টসগুলো লাগবে। এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার, এমপ্লয়মেন্ট রেকর্ড, প্রুফ অফ আপফ্রন্ট মেডিকেল এক্সাম। আপনি মেডিকেল এক্সামের যদি নো দিতেন তাহলে এই ঘরটা আসতো না। আপনি এখন এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই মেডিকেলের যে রিসিট সেটা এখানে আপলোড করে দিলে এটার কাজ শেষ। ফ্যামিলি ইনফরমেশন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করা। তারপরে হচ্ছে প্রুফ দ্যাট ইউ মে দ্য রিকোয়ারমেন্ট জব বিং অফার, এখানে প্রুফ করতে হবে যে আপনি এই জব অফারের জন্য আপনি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট ফর ন্যাশনাল ইএমআই এক্সামশন, সেটার একটা ডকুমেন্টস থাকে, সেটা দিতে হবে। আর হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন। এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন গেল। এবার দেখেন বলছে ফ্যামিলি মেম্বার, ইউ হ্যাভ টোল্ড আস দ্যাট অ্যাডিশনাল পিপল উইল কাম টু কানাডা উইথ ইউ, প্লিজ অ্যাটাচ দেয়ার ডকুমেন্টস বিলো। প্রথমে ফ্যামিলি মেম্বার ওরা বলে দিয়েছিল প্রথমজন হতে হবে হচ্ছে আপনার স্পাউস। মেইন অ্যাপ্লিকেন্ট হাজব্যান্ড হলে ওয়াইফের ডিটেলস, মেইন অ্যাপ্লিকেন্ট ওয়াইফ হলে হাজব্যান্ডের ডিটেলস, এটা হচ্ছে প্রথমজন। তাহলে স্পাউসের ক্ষেত্রে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে। ফ্যামিলি ইনফরমেশান, পাসপোর্ট, পারপোজ অফ ট্রাভেল, আপনার স্পাউস কেন ট্রাভেল করবে তার একটা ক্লারিফিকেশান দিতে হবে। কোনো কিছু না বুঝলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওরা একটা হিন্টস দিয়ে দেয়, ওরা একটা কি দরকার ওরা দিয়ে দেয়। ইউ মাস্ট সাবমিট প্রুফ দ্যাট ইউ কামিং টু কানাডা ফর এ টেম্পোরারি ভিজিট, এক্সাম্পল of what you can provide as a proof: your flight ticket, departure Canada, your travel itinerary, proof of medical appointment, এই যে আপফ্রন্ট মেডিকেল এক্সাম এখানে। তারপরে হচ্ছে ফর্ম এবং ক্লায়েন্ট ইনফরমেশন, সবগুলো ইনশাল্লাহ যখন ফর্মগুলো ফিল আপ করতে হবে তখন এই জিনিসগুলো আমি ডিসক্রাইব করে নতুন একটা ভিডিও বানিয়ে দেখাবো এখানে। আচ্ছা, এবং ফ্যামিলি মেম্বার 2, আপনি যে বাচ্চা চিলড্রেন যার বয়স 15 সালে জন্ম সেটা দিয়েছেন, তার ডিটেলসটা এখানে দিতে হবে মূলত। এবং দেখেন এখানে ফিটা কত সে দেখেন। ওয়ার্ক পারমিট মেইন অ্যাপ্লিকেন্টের জন্য $155, ফ্যামিলি বায়োমেট্রিক ফি $170, ফ্যামিলি বায়োমেট্রিক তিনজনের বেশি হলে $185 হবে। এখানে যা আসে আর কি, এটা মূলত আপনাকে পে করতে হবে। সব কিছু ফিল আপ করার পরে এইখানটাতে নেক্সট আসবে, যখন সব ফিল আপ করা হয়ে যাবে, সব অ্যাটাচ করা হয়ে যাবে, তখন আপনি নেক্সটে গিয়ে এটাকে সাবমিট করতে পারবেন। আশা করি
এটা পরবর্তীতে কোনো একটা ভিডিও করে দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু সিলেকশনের ক্ষেত্রে, আনসার চেকলিস্টের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।